আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া, যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া, যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নাই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি। এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন, এক নাম্বার হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইতো। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মাশাআল্লাহ। দুই নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নেই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মাশাআল্লাহ। তিন নাম্বার খোকন, দিনরাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খায়, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। চার নাম্বার নয়ন, 3বারের বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মাশাআল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে, সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনে। দীপন 6 নাম্বার, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই যুবলীগ, 2 ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না, এই আলম দারোগা বরিশালের মানুষ, সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশা মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়ায় জাহান নামে যা কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশা 5ই আগস্টে বহু আওয়ামী লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি 1 কোটি টাকা নিছে, যে ওর বাসায় আগুন ধরে গেছিল, ওই আগুন লাগানোর চেষ্টা করছিল, আবার ওই 1 কোটি টাকা নিয়ে আগুন লাগায় নেই আর কি। বিএনপির নতুন নেতা দেয়, এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য। মানে একই পরিবার বিএনপি আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে, আর জনগণ মুখ বুঝা সহ্য করবে? হ্যাঁ, এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের। এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে, এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই নাকি? এর সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে? তো ক্যারা উঠলে বুঝছেন তো কোন ক্যারা, ওইটাই। ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হয়ে যায়, তেমন বিএনপি 2025 সালে খুব উত্তেজিত হয়ে উঠছে। এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খাইছে ছাত্রদের কারণে, আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে,
ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি? বাঁচাতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জানানো পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড, তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের, আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024-এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতেছেন কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা খেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নিব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইলো না, সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হইলো সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001-2006 সালের কথা মনে আছে, কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই। কেন জানেন? আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল। গরিব মানুষরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায়। আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, কি অবস্থা, বের করে দেন, নয়তো মেরে ফেলে, পিঠে মরে যায়, বনে বাজারে ঘুমায় বেড়ায়। ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা, দারোয়ান হয়েছে, পাঠাওয়ে কাজ করছে, তাদের কোনো খবর থাকে না। সবাই আইসা তখন টেকার লোভে জড়া হয় আশেপাশে, অর্থলোভী এলিট। আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ভিড়তেছে, নতুন এসালমো হয়ে উঠতেছে। এই বিএনপিতে অলিগার্ক ভিড়তেছে না? এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ। এরা তো শ্রমিকদের বেতন দিবে না, কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না, কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেমনে। তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না, লিখে রাখেন। আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল, আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না, সেটা হারাবো, লিখে রাখেন। আর একটা চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে। এর মানে কি জানেন? সবকিছুরই কপিরাইট আছে, বুঝছেন? সবকিছুর ওই কপিরাইটে ফ্রি দিতে হয়। বইয়ের যেমন কপিরাইট থাকে, আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না, আমি কপিরাইট ছেড়ে দিচ্ছি। সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয়, কিন্তু এটা পয়সাকালে আমি পাই না। এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে, ওষুধের উপরে আছে। এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না, সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম। এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রথম ভিকটিম হবে আমাদের ওষুধ শিল্প। আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে 500 টাকা। আমাদের তখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র, তার জন্য রয়্যালটি দিতে হবে, কপিরাইট ফি দিতে হবে। অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল। আমরা দাবরানি দিছি, প্রফেসর ইউনূসের সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে। আমরা ধন্যবাদ জানাই অবশ্যই,
এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না, কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানো ধান্দা করে দিতে হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে 2026 সালে ওষুধ রপ্তানি বাদ দেয়, দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা। এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে। তাইলে বুঝতে পারতেছেন, সুদ দিয়া ঋণ নিতে হবে। ওই টাকাটা আমরা কেমনে পাবো? ওই টাকাটা উপার্জন করবো কত? উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে। আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে। এটা কেমনে করবেন আপনারা জানেন? আপনাদের কাউরে তো কোনোদিন এইসব নিয়ে কথা কইতে দেখি না। এইসব ফাও মজা করার দিন শেষ। বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে ক্ষুধা মিটাবেন, তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসলে মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।